তবে সত্যি বলতে তোমাদের ফুপাবাদে ও ওনাদের মতামত নেওয়া উচিত ছিল। ও এই বাড়িতে থেকে মানুষ হলেও রক্ত তো ওনাদেরই, তাই বিয়ের মতো বিষয়ে ওনাদের মতামতটা গুরুত্বপূর্ণ ছিল। তোমরা পেলে পুষে বড় করলেও রক্ত ওনাদের হওয়ায় হকটা তাদের বেশি। আমিও সেটাই চেয়েছিলাম ওনাদের সবার মতামত নিয়ে তারপর বিয়েটা সারতে, কিন্তু তোর দাদি আম্মা হয়তো সব পরিস্থিতি বুঝে কাজটা করেছে। প্রান্তির দাদিমাকে তো তিনি চিনেন, বিধায় সেখানের মতামত নেওয়ার গুরুত্ব ব্যস্ততা তিনি দেখাননি। হয়তো জানতেন বাগড়া আসবে, তাই নাতি নাতনির ভালোটা বুঝে তিনি কাজটা তাড়াহুড়োই করেছেন। তবু ওনাদের মতামত নেওয়া প্রয়োজন ছিল মা। শান্ত চোখে ছেলের দিকে তাকিয়ে কিছু সময় নীরব থেকে প্রশ্ন ছুড়লেন তিনি। যদি ওনারা না করতেন তবে কি করতিস তুই? আমি তো প্রান্তের দাদিমাকে জানি, তিনি নাই করতেন। কেঁপে উঠল প্রহানের আত্মরত্তা। দরজার উপাস থেকেও কেঁপে উঠল নারী কমল দেহের সমস্ত সত্তা। উঠে দাঁড়িয়ে পড়ল প্রহান। কারণটা মায়ের অটল নজর থেকে নজর চুরি করা। ফের শান্ত গলায় বলল সে, মেনে নিতাম সেই নাম মতামতটাই যদি ওর ভালো হতো, তবে সেটা আমিও মেনে নিতে বাধ্য হতাম। সত্যি কি পারতিস ওকে ছাড়া নিজেকে মেনে নিতে, মানিয়ে নিতে? যেখানে আমি ওকে পেলে বসে বড় করে নিজের কাজ ছাড়া করতে রাজি নই। আমার নিজের সন্তানের ভালো মন্দের থেকে তার ভালো মন্দটা আমার কাছে বড়। সেখানে তুই ছোট থেকে ওকে তুলোয় মুড়ে রাখতে চেয়েছিস, সব পরিস্থিতিতে রেখে এসেছিস। হয়তো বিষয়গুলো ওর অজানা, তবুও আমি মা। সবার নজর ফাঁকি দিলেও আমার নজর তো ফাঁকি যায়নি, সেগুলো সব দেখেছি তো আমি। আমার ছেলের দুর্বলতা সম্পর্কে তো আমার জানা, আর পোষা পাখিটার উপর তার কি মায়া টান সেটা বুঝি আমি জানি না, আমি বুঝতে পারি না। শ্যামবর্ণ মায়া মায়া মুখটার দিকে নিশ্চল নজরে চেয়ে থাকলো প্রহান। মনে মনে জমে থাকা ছোটখাটো অভিমান মুহূর্তে যেন গলে পড়ল। মাঝে মধ্যে মনে হতো মা তাকে বুঝেই না, অথচ তাকে বুঝে শুনে তার পোষা পাখিটাকে ভালো রাখতে রাগ দেখাতো, অযথা অকারণে বকাবকি করত। প্রহানকে উত্তর না দিতে ফের প্রশ্ন ছুড়লেন, আমার পেলে পোষা পাখিটা ছেড়ে গেলে তুই ভালো থাকতিস বল? মা, তখন পরিস্থিতি আলাদা ছিল। তখন ও আমাকে পছন্দ করতো না। হয়তো এখন সম্পর্কের জোরে আমি ওর পছন্দনীয় ব্যক্তি হয়ে উঠেছি, কিন্তু তখন পরিস্থিতি ছিল উল্টো। তখন আমার ভালো থাকার বিষয়টা ম্যাটার করতো না। বলতে গেলে আমি কখনোই ভাবিনি ওর আগে আমার ভালো থাকা নিয়ে। আর তখন তো ও জানতেও পারতো না ওর প্রতি আমার দুর্বলতা, বিধায় ও ভালো থাকলেই আমাদের সবাই তখন ভালো থাকা হতো, থাকতাম আমরা ভালো, এমনকি আমিও। পারতিস ভালো থাকতে? দুর্বোধ্য হাসল প্রহান। উত্তর দিল না সে। নিজের বইয়ের তাকের দিকে পা বাড়ালো। মায়ের চোখ ফাঁকি দেওয়া কি সত্যি সহজ নয়। ও যে মমতাময়ী, যার সন্তান ব্যথা পাওয়ার আগে মন কেঁদে ওঠে। মাহবুবা বেগম বুঝলেন ছেলে আর কথা বাড়াতেই চাইছে না। তিনিও নিশ্চুপ হয়ে কিছুক্ষণ বসে রইলেন। পাথর বনে গেল প্রান্তির শরীর, নড়াচড়ার ক্ষমতা যেন হারিয়ে ফেলল সে। ভাবনায় এলোমেলো হয়ে স্তব্ধ হয়ে পড়ল তার জন্য ওই মানুষটা শুধু শুয়ে আসছে আর এখনো চুপচাপ শুয়ে যাচ্ছে। নিশ্চলা পা জোড়ার চঞ্চলতা তুলে নিজের আগের রুমটায় চলে গেল সে। রুমের দরজা লাগিয়ে বাথরুমে ঢুকে হু হু করে গলা ছেড়ে কেঁদে দিল। মানুষটা তাকে চুপি চুপি এত ভালোবাসলো, আর সে এত পাশাপাশি থেকেও টেরই পেল না। আর তার ভালোবাসার বিনিময়ে শুধু কষ্টই দিয়ে গেল প্রান্তি। যদি ওই মানুষটার সাথে প্রান্তির বিয়ে না হতো, তবে ওই মানুষটা প্রান্তিকে ছাড়া থাকতে পারতো? তখন বড় আম্মাকে তো বলল পারতে বাধ্য হয়ে থাকতো মানুষটা, পারতো। এখন শত চেষ্টা করেও প্রান্তি তো পারবে না। ওই মানুষটাকে ছাড়া নিজেকে ভাবা এখন কঠিন দায়। সেখানে তাকে ছাড়া কি করে? মনের এলোমেলো ভাবনাগুলো যত মনে পেঁচালো, ততই প্রান্তির কান্নার পরিধি বাড়লো। না বাড়তে আবারও মনে এলোমেলো ভাবনার বনুন বাড়লো। ওই মানুষটার জীবনে প্রান্তি যদি না থাকতো, সেখানে সে ছাড়া যদি মেয়েটা আসতো, তবে কি প্রান্তিকে যেমন যত্ন সহকারে ভালোবাসে মানুষটা, সেই মেয়েটাকেও ভালোবাসতো? কথাটা ভাবতেই ছটফটিয়ে উঠল প্রান্তি। কখনোই না।
প্রান্তি ভাবতে পারে না ওই মানুষটার সংস্পর্শে অন্য কাউকে। মানুষটা শুধু প্রান্তির, ওই মানুষটার ভাগ সে কখনোই অন্য কাউকে দেবে না। সে পরিস্থিতি যেমনই আসুক না তার জীবন, আগে যাই হয়ে যাক মানুষটাকে ছাড়া এখন একটা দিন একটা ক্ষণও চলবে না। যে কষ্টগুলো সে মানুষটাকে আগে দিয়েছে সেগুলো দ্বিগুণ ভালোবেসে উসুল করে দেবে সে। ওই মানুষটাকে খুব ভালোবাসবে সে, তবুও কখনো তার থেকে দূরে যেতে দেবে না। আর না কখনো তার হয়ে হোক বা অন্য কিছুর জন্য কারো কাছে ছোট হতে দেবে না। কথাটা মাথায় আসতে হঠাৎই প্রান্তির কান্না থেমে গেল। এজন্যই বুঝি সন্ধ্যার সময় মানুষটার গলার স্বর ওরকম ভারী শুনিয়েছিল। দাদিমা ফের ওনাকে সহ তার প্রাণপ্রিয় মামাকেও পর্যন্ত কথা শুনিয়েছেন। ভাবতেই প্রান্তির কান্নারত চোখ মুখ রাগে লাল হয়ে গেল। এবার আর সে ছেড়ে কথা বলবে না, তাতে যে যাই বলুক না কেন। বারবার ছেড়ে দিলে মানুষ সুযোগ পেয়ে যায়, আর সেই সুযোগটা আর দেবে না প্রান্তি। তাতে সম্পর্ক ঠিক থাকলে থাকবে, না থাকলে নয়। রাত যখন ঘড়ির কাঁটায় 11টা, তখনও প্রান্তি তার রুমে চুপচাপ বসে অপেক্ষা করছে কাঙ্ক্ষিত মানুষটা তার খুঁজে আসার। কিন্তু কত সময় পেরিয়ে গেল, ঘুমানোর সময়টা অবধি ছাড়িয়ে যাচ্ছে, অথচ একবারও মানুষটা তার খুঁজে এলো না। তবে কি দাদিমার কথার জন্য মানুষটা তার অসন্তুষ্ট? ফের কান্না টিকর এলো প্রান্তির। মানুষটা তো ওরকমটা কখনো নয়, তবে কেন আসছে না তার খুঁজে? তবে কি ঘুমিয়ে পড়েছে? কিন্তু প্রান্তিকে ছাড়া ঘুম হচ্ছে মানুষটার। আবারও দু চোখে নোনা জলের হানা দিল প্রান্তির। রুমের জানালার গ্রিলে মাথাটা ঠেকিয়ে বরংবার বিড়বিড়ালো সে। চলে আসুন না আমার কাছে। আবার যে আপনি না আসাতে খুব অভিমান হচ্ছে। ঘড়ির সেকেন্ডের কাঁটা যত ঘুরে সময় বাড়তে থাকলো, প্রান্তির অভিমানও তত গাঢ় হতে থাকলো। সত্যি আজ মানুষটা তার উপর অসন্তুষ্ট। রাত গভীর হতে চলেছে, অথচ কিছুতেই একবারও তার খুঁজে এলো না মানুষটা। আবারও দু চোখ বেয়ে ফোটা ফোটা নোনা জল গড়ালো প্রান্তির। নিজের আকুল মনটাকে আর স্থির রাখতে পারল না। মন অভিমানে যতই প্রগাঢ় হোক, মানুষটাকে একটু দেখার তৃষ্ণা জেগেছে তার। সত্যি কি তার উপরে অসন্তুষ্টের জোরে মানুষটা একবারও তার কাছে আসছে না এটা দেখার জন্য? মনে প্রগাঢ় অভিমান জমা সত্ত্বেও আর বসে থাকতে পারল না প্রান্তি। নিঃশব্দে রুমের বাইরে যাবার জন্য পা বাড়ালো। বাড়িটা পুরো নিস্তব্ধতায় ঢাকা। 3 পাশ জুড়ে বাড়ির সমস্ত রুমগুলো অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। বাড়ির একটা রুমে এখনো ঠিকই আলো জ্বলছে। তবে কি তার জন্য অপেক্ষা করছে মানুষটা? মনের প্রগাঢ় অভিমানের উপর একটু আশার আলো জ্বললো প্রান্তির মনে। সে কাঙ্ক্ষিত রুমটার দিকে পা বাড়ালো সে। রুমের খুব কাছাকাছি যাওয়ার আগে বুঝতে পারলো দরজায় কাছে আরো একটি অবয়ব দাঁড়িয়ে আছে। আরো 2 কদম সামনে পা রাখতেই পুরুষ অবয়বটা চিনতে সময় লাগলো না তার। এ সময় বড় মামা এখানে দাঁড়িয়ে পড়লো প্রান্তি। তন্মধ্যে মাহমুদ সাহেব ছেলের দরজায় নক করলেন। এত রাতে বাবাকে দেখে কিছুটা অবাক হলো। মুখে মৃদু হাসি ফুটিয়ে সোফা থেকে উঠে দাঁড়ায় ব্যস্ত ভঙ্গিতে প্রহান বলল, ওখানে দাঁড়িয়ে কেন বাবা, ভিতরে এসো। রাতে খেয়ে একটু হাঁটাহাঁটি করছিলেন মাহমুদ সাহেব। নিজের ড্রয়িং রুম থেকে ছেলের রুমের দরজা বেশ কিছু সময় ধরে হাট করে খোলা দেখে কিছু একটা ভেবে প্রহানের রুমের দিকে আসলেন তিনি। রুমে প্রহান বাদে প্রান্তি থাকলে নিশ্চয়ই এত রাতে দরজা এভাবে খোলা থাকতো না, এটা ভেবে দরজায় এসে দাঁড়ালেন। ছেলেকে সোফায় বসে মনোযোগ দিয়ে বই পড়তে দেখে দরজা নক করলেন। প্রহান আহ্বান করতে ভিতরে পা বাড়লেন তিনি। প্রান্তি আর দাঁড়ালো না, চলে গেল। তখনের কথাগুলো অনাকাঙ্ক্ষিতভাবে শুনতে হলেও আড়ি পেতে এখনের কথাগুলো শুনতে চায় না সে। তবে মনটা আগের থেকেও ভীষণ খারাপ হয়ে গেল তার। এত রাতে আমার রুমে কিছু বলবে বাবা? মাহমুদ সাহেব নিঃশব্দে প্রহানের বেডের উপর গিয়ে বসলেন। প্রহানকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বললেন, দাঁড়িয়ে আছো কেন? বসো। আর তোমার রুমে অনেকক্ষণ ধরে আলো জ্বলছে, সেটা দেখে এমনিতেই আসলাম। অনেক দিন সেভাবে আমার সাথে কথা বলা হয় না, খোঁজ খবর নেওয়া হয় না তোমার, তাই চলে আসলাম। ভার্সিটিতে টিচার্স লাইফ কেমন যাচ্ছে তোমার? রাত গভীর হওয়া সত্ত্বেও রুমে আলো জ্বলার কারণ তার প্রিয়তমা এখনো রুমে আসেনি। আর সে না আসলে প্রহানের ঘুম হবে কি করে? এখন যার নিদ্রার রোগের ওষুধই হয়েছে ওই মেয়েটা, সে ছাড়া যে প্রহানের ঘুমেরা সহজে ধরা দেয় না। এখন মেয়েটা এখনো কোথায় আছে কে জানে। তখন একবার খোঁজ নিতে গিয়ে দেখলো বুবুমণির সাথে কথা বলছে। দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসলো প্রহান। আজ বুবুমণিকেও
পেয়ে গল্প গুজবের রাত না পার হয়ে যায়, আর তার ঘুমের অপেক্ষায় থেকে থেকে যায়। তাকে সারা রাত ধরে রাত জেগে বসে থাকতে হয়। প্রহান, সচকিতে হলো প্রহান। বাবা ডাকে মনে মনে লজ্জিত বোধ করলো। বাবা কি প্রশ্ন করেছিল আর সে কি ভাবনাতে ডুবে গেল। তবে বাবা যে শুধু এমনিতেই আসেনি এটা বেশ বুঝলো প্রহান। সোফায় আগের অবস্থানে আবারও নড়ে চড়ে বসলো, কণ্ঠের নমনীয়তা বজায় রেখে বলল, আলহামদুলিল্লাহ, খুবই ভালো চলছে। এখানে চাকরি লাইফ শেষ করতে চাইছো নাকি সরকারি ভার্সিটিগুলোতেও অ্যাপ্লিকেশন করার সিদ্ধান্ত নিয়েছো? গতবার অসুস্থতার জন্য বিসিএস পরীক্ষাটাও দিতে পারলে না, এবার নিশ্চয় আল্লাহর রহমতে সুস্থ থাকলে দিচ্ছ। ইনশাল্লাহ, আল্লাহর রহমতে সুস্থ থাকলে অবশ্যই দেব। তবে আমার মনে হয় তোমার এখন বেসরকারি ভার্সিটিতে চাকরির অফারটা অ্যাকসেপ্ট করা উচিত হয়নি। বিসিএস এর জন্য ভালোভাবে প্রিপেয়ার্ড হওয়া উচিত ছিল। বাবা, ভার্সিটি কর্তৃপক্ষ আমার রেজাল্ট তথা সার্টিফিকেট কোয়ালিফিকেশন দেখে চাকরির অফারটা করেছিলেন। আমি বসে না থেকে অফারটা গ্রহণ করেছি। ভার্সিটির ক্লাস নেওয়াতে বাসায় পড়ার থেকে আমার আরও ভালো নলেজ হচ্ছে, সাথে আমার মনে হয় প্রিপারেশনটাও ভালো তৈরি হচ্ছে। কিছু সময় নীরবতায় কেটে যাওয়ার পর মাহবুব সাহেব যে কথা বলার জন্য মূলত এত রাতে ছেলের রুমে আসা সেটার জন্য প্রশ্ন ছড়লেন। তোমার বিয়ের পর যে কয়বারও বাড়িতে গিয়েছো, নিশ্চয় তোমাকে কথা শোনাতে ছাড়েননি উনি? বাবার এমন হঠাৎ প্রশ্ন চমকালো প্রহান। উনি বলতে বাড়ির কাকে বুঝিয়েছে বেশ বুঝতে পারলো প্রহান। কিছুটা সময় নিয়ে বলল, কথা কেন শোনাবেন? বড়রা তো এমনিতে উপদেশমূলক কথা সব সময় বলে থাকেন, সেরকমই। সে ছোট প্রহান আর নেই যে সারাদিনে কোথায় কি করেছে বাবাকে না জানালে তার শান্তি হতো না। মায়ের হাজার নিষেধাজ্ঞা সত্ত্বেও বাবা শত ক্লান্তি নিয়ে বাসায় ফেরার পরপরই তার সারাদিনে কোথায় কি হলো বলা চাই। সে ছোট্ট ছেলেটা সময়ের সাথে চাপা স্বভাবের হয়ে গেছে, একটু নয় অনেকটা চাপা আর শক্ত স্বভাবের হয়ে উঠেছে। নিঃশব্দে শ্বাস ফেলে মাহমুদ সাহেব বললেন, তুমি বড় হয়ে গেছো, এটা বাবা জানেন। তবে তবুও বাবা অপেক্ষা করে থাকেন তোমার জীবনের ভালো মন্দটা জানার। হয়তো সময়ের চট জলদিতায় তোমাকে আগের মতো সেই সময়টা দেওয়া হয়ে ওঠে না, তবুও বাবা আগের ন্যায় অপেক্ষা করে থাকেন। শত ব্যস্ততা, হাজার ক্লান্তির মধ্যেও তোমার ভালো মন্দটা জানার। তোমার আগের সেই বন্ধু সুলভ আচরণের, যেখানে বাবা আর ছেলের বয়সটা যেমন ম্যাটার করতো না, আমি অন্তত মনে করতাম না, এখনো মনে করি না। কিন্তু তুমি মনে হয় সত্যি বড় হয়ে গেছো আর বাবা ছেলে সেই বন্ধুত্বপূর্ণ আচরণটা ভুলে যেতে শুরু করেছো। এক সময় বাবার সাথে সত্যি প্রহানের দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তবে বাবার ব্যস্ততায় আর নিজের গম্ভীর স্বভাবের কারণে হয়তো সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে একটু দূরত্ব বেড়েছে। তবে বরাবরই বাবা সময় পেলে এরকমই তার কাছে এসে তাকে সময় দিয়ে যায়। সাথে এরকম কিছু অভিযোগেরা আজ হয়তো বাড়িতে দাদিমার কথায় কিছু আঁচ করতে পেরেছেন, তাই ভালো মন্দটা জানতে তার কাছে আসা। তখন মায়ের কথায় বুঝতেও পেরেছিল বাবা যখন তখন তার রুমে হানা দিতে পারেন। মৃদু হাসলো প্রহান, উঠে গিয়ে ড্রেসিং টেবিলের সামনের টুলটা টেনে বাবার সামনে বসলো। বাবা শক্তপোক্ত হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, বড়রা তো ভালোর জন্য একটু একটু কথা বলেই থাকেন, তাই বলে সেটা মনে রাখলে চলে না তো। এই কথাগুলো তো তোমার কাছ থেকে শিক্ষা নেওয়া বাবা। তবে সেই কথাগুলোর মূল্যায়ন না করে চলি কি করে বলো? বাহির থেকে শক্তপোক্ত স্বভাবের হলেও ভিতর থেকে বেশ নরম কসমের মানুষ মাহমুদ সাহেব। নিজের কঠিন দুর্বলতা বলতে ওনার পরিবার, আর তার মধ্যে প্রধান দুর্বলতা বলতে নিজের সন্তানেরা। তাদের মন্দটা ওনার কঠোর পরিশ্রমের কষ্টকেও হার মানিয়ে দেয়। পুরুষ মানুষ হয়ে সেটা বহিঃপ্রকাশ করতে না পারলেও মনটা কিভাবে হু হু করে কাঁদে সেটা যদি উনি কাউকে বোঝাতে পারতেন। এত সময় নরম সুরে গম্ভীর গলায় কথা বলল, এবার কণ্ঠে কঠোরতা এনে গলার গম্ভীর্যতা বজায় রেখে বললেন,